দর্শক শুভনোধ্যায়ী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির এই আয়োজনে প্রশ্নোত্তরে আমার আজকের অতিথি বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতিম, যিনি একটা পোশাক খাতের কঠিন সন্ধিক্ষণ নেতৃত্ব দিচ্ছেন। এবং যদি এই ফেব্রুয়ারির শুরুর দিকের কথা বলি, যে সময়টি একটি নিট পোশাক খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন, যেখানে মোহাম্মদ হাতিম বলেছেন যে আইসিইউতে রয়েছে পোশাক খাত, সেরকম একটা পরিস্থিতিতে আমরা তার মুখোমুখি হয়েছি। প্রশ্নোত্তরে আমরা কথা বলতে চাই। কেমন আছেন আপনি? আছি ভালো। আপনাদের গ্রিন টিভিকে আমরা স্বাগত জানাচ্ছি এবং নতুন করে যে শুরু হচ্ছে সেটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনার শুভকামনা আমাদের পাথেও। সেই জায়গা থেকে প্রশ্ন করতে চাই, যেখানে বলছিলাম যে আপনি অতি সম্প্রতি মানে বলছেন যে খুব অসম্ভব ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। আসলে কোন কোন ফ্যাক্টরকে মাথায় রেখে এই জায়গাটা বলছেন আপনি? আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে এই পোশাক শিল্পের রপ্তানির ইতিহাসে ৪০ বছরের উপর ৪৫ বছর প্রায়, তো এই সময়ে ইতিপূর্বে কোনো বছর একটানা ৬ মাস মানে নেগেটিভ গ্রোথ বা এক্সপোর্ট ডিক্লাইন করেছে এই ধরনের ইতিহাস কিন্তু নাই, যেটা এই বছরই হয়েছে। এবং এখনও পর্যন্ত সামনে এই ডিক্লাইনিং টেন্ডেন্সি থেকে যে ফিরে আসবে এই ধরনের কোনো লক্ষণ কিন্তু আমরা দেখছি না। অর্থাৎ আমাদের কাছে কিন্তু আগামী ৬ মাসের ইউডির একটা ফোরকাস্ট থাকে, যে সেটা থেকে আমরা বুঝতে পারি যে নেক্সট ৬ মাস কী হবে। তো এখনও পর্যন্ত যে পরিস্থিতি, তাতে আগামী জুন পর্যন্ত এই ডিক্লাইনিং অবস্থাটাই চলতে থাকবে। তো একটা দেশে যদি রপ্তানি এইভাবে কন্টিনিউয়াসলি ডিক্লাইন করতে থাকে, তাহলে ওই ইন্ডাস্ট্রির অবস্থাটা কি সহজে অনুমেয়। তো আমরা যেই কথাটা আমি এই রিসেন্টলি আমি বারবার বলার চেষ্টা করছি, যে আমাদের টোটাল গার্মেন্টস সেক্টরটা এবং এই সেক্টরের যে ব্যবসা বাণিজ্য টোটাল ইয়েটাই একটা আইসিইউতে আছে। তো এখন আইসিইউ থেকে তাহলে বের করতে হলে কি দরকার, যে কোনো একটা আইসিইউ রুগীকে বের করতে যাওয়ার আগে আমি আপনাকে ওই প্রশ্ন রাখতে চাই যে এই যে বারবার ডিক্লাইন হচ্ছে, আসলে মূল সংকটটা কোথায়? এটা কি মানে জি কূটনীতির সমস্যা, নাকি আমার দেশের আমদানি রপ্তানির যে নীতিমালা সেটাই সমস্যা, শুল্কতে সমস্যা, জ্বালানি খাতের সমস্যা? ঠিক কোন জায়গার কারণে আপনারা বারবার ডিক্লাইনের? আপনি প্রত্যেকটা খাতকেই বলেছেন যে সব, শুধু যে একটা খাত কারণে সমস্যা তা না, এর মধ্যে অনেকগুলি ফ্যাক্টর জড়িত। প্রথমত যদি আমি বলি যে মার্কিন ট্যারিফের পরে যে পরিস্থিতি, সারা বিশ্বে অর্থনীতিতে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এবং এই ধরনের পরিস্থিতিতে আপনার আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশানে একদিকে বায়াররা যেমন শঙ্কিত, আমরা রপ্তানিকারকরা একটা শঙ্কার মধ্যে আছি যে কি হবে। বায়াররাও যেমন অর্ডার প্লেস করছে না, যে কখন কার উপর কোন ট্যারিফ ইম্পোজ হয়ে যায়, অর্ডার করে কোথায় সে কোন বিপদে পড়ে, যার কারণে তারা খুব সীমিত আকারে প্রয়োজনের অতিরিক্ত অর্ডার প্লেস করছে না, এক নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে এই ট্যারিফ বেড়ে যাওয়ার কারণে, মানে আপনার দেখেন 20%, 30%, 50% যখন ট্যারিফ হলো, তো আলটিমেটলি এই ট্যারিফটা যখন ওই পণ্যের উপরে পড়তেছে, তখন আলটিমেটলি যে কনজিউমার যারা, কাস্টমার যারা, তাদেরকে কিন্তু হাই রেটে তখন এটাকে কিনতে হচ্ছে। ফলে যখন বাজারে যখন পণ্যের মূল্যটা বেড়ে গেল, তখন কিন্তু ওখানে কিন্তু সেলটা কমে গেছে। মানে মানুষজন তখন এই পরিস্থিতিতে তারা কেনাকাটা কমিয়ে দিয়েছে। তো কমে গেলে পরে কী হলো, সেল যখন কমে গেল, বায়ারদের রিকোয়ারমেন্ট কমে গেল, অর্ডার প্লেস কমে গেল একদিকে, আবার অপরদিকে এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনকে সামনে নিয়ে বায়াররাও শঙ্কিত হওয়ার কারণে তারাও একটা মানে সীমাবদ্ধ গণ্ডির মধ্য থেকে অর্ডারটা প্লেস করতেছে। ফলে আমাদের যেমন অর্ডার কমে যাওয়ার কারণে আমাদের এক্সপোর্ট ডিক্লাইন করছে, আবার আমার যে ট্র্যাডিশনাল মার্কেট যেটা ছিল, যে ইউর মার্কেটটা মূলত, তো সেই ট্র্যাডিশনাল মার্কেটেও চীন এবং ইন্ডিয়া হুমড়ি খেয়ে পড়লো। কেন বললো? যে তাদের মানে হাইয়েস্ট ট্যারিফ 50% করে তাদের উপর যখন ইম্পোজ হইলো, তখন তারা আর বিকল্প না দেখে তখন গিয়া ইউর মার্কেটে গিয়ে তারা হুমড়ি খেয়ে পড়লো। সেখানে গিয়ে তারা কি করলো, পণ্যের মূল্যটা কমিয়ে দিয়ে, যেটা একটা স্ট্যান্ডার্ড প্রাইস ছিল, সেটাকে কমিয়ে দিয়ে তারা অর্ডারগুলি নেওয়ার চেষ্টা করলো। ফলে বাংলাদেশ সেখানে একটা আনহেলদি কম্পিটিশন, একটা মানে কম্পিটিটিভনেস হারিয়ে ফেললো। মানে চীন এবং ভারত যখন আসলে কম্পিটিটিভ প্রাইসে যাচ্ছে বা কম মূল্যে যাচ্ছে, তখন বাংলাদেশ থেকে আপনারা কেন পারছেন না? দীর্ঘ সময় আপনারা লিড করেছেন যেখানে। এখন সমস্যাটা হচ্ছে যে আপনি যদি দেখেন, আপনি গত 1 মাসের ঘটনা যদি দেখেন, ইন্ডিয়া কী করছে,
এই মার্কিন ট্যারিফকে মোকাবেলা করার জন্য পরপর 2 সপ্তাহে 2টা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। একটা 4,100 কত রুপির, আর একটা 7,000 রুপির, 2টা 7,000 কোটি রুপির এই প্রণোদনা প্যাকেজ ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে। তার আগে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের রপ্তানিকারকদের জন্য আরও বেশ কিছু প্যাকেজ দিয়েছে। যেমন ধরেন তারা কি করেছে, প্রথমে যারা ইন্ডাস্ট্রি যদি 7-8টা স্টেটে বলেছে যদি এই স্টেটগুলিতে কেউ তারা ইন্ডাস্ট্রি করে, কেউ ইনভেস্ট করে, তাহলে সেখানে প্রথমে জমি কেনার সময় যে রেজিস্ট্রেশন চার্জ এটা ফ্রি। এরপরে গেল যে সে এবং জমিটাকে ডেভেলপ করে গভর্নমেন্ট তাদেরকে দিচ্ছে। শিল্পবান্ধব বেশ কিছু পদক্ষেপ ছিল। তারপরে কি করছে তারা, যে ব্যাংক থেকে লোন নিয়ে কেউ যদি ইনভেস্ট করে ইন্ডাস্ট্রি করে, তাই ওই লোনের 40% গভর্নমেন্ট পরবর্তী 5 বছরে ব্যাংকগুলিকে ফেরত দিবে। মানে উদ্যোক্তার ফেরত দিতে হয় না। সে মনে করেন আপনি নিলেন 500 কোটি, আপনাকে ফেরত দিতে হবে 300 কোটি, 200 কোটি গভর্নমেন্ট ফেরত দিবে। আবার ইন্ডাস্ট্রি চালাবার ক্ষেত্রে আপনি এই ব্যাংক ইন্টারেস্ট রেট মানে 6% ইন্ডাস্ট্রিয়াল লোন 6%-এর নিচে, যেগুলি প্রত্যেকটাই বাংলাদেশে একেবারে বিপরীত সবগুলি। আচ্ছা, এরপরে দেখেন শ্রমিকের বেতন দিবে 5,000 রুপি করে পুরুষ শ্রমিকের, আর মহিলা শ্রমিকের 6,000 রুপি করে পরবর্তী 5 বছর সরকার দিবে। তো এতগুলো এরপরে আবার একটা রোড ট্যাপ নামে একটা ইনসেন্টিভ সেখানে আছে, যেটা 11 রুপি অথবা 3.88%, হুইচ ইজ লোয়ার সেটা। তো এরকম এতগুলি প্যাকেজ প্রণোদনা যখন থাকে কোনো দেশে, তখন তাদেরকে আপনি যেটা বললেন যে তারা প্রাইস কমিয়ে দিয়ে নিতে পারে, আমরা কেন পারি না? আমরা পারি না এই কারণে যে ওখানে একদিকে প্রণোদনা প্যাকেজ দিচ্ছে একটার পর একটা, আর আমাদের এখানে যা ছিল সবগুলি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যেমন ধরেন আমার ইডিএফের একটা ফান্ড ছিল, যেটা আমরা 2.5 থেকে 5% ইন্টারেস্টে আমরা ব্যবহার করতে পারতাম, এটা প্রায় বন্ধ। 2 বিলিয়ন আছে, এটা আমরা এখন আর 2 বিলিয়নকে খুঁজে পাই না। দ্বিতীয়ত আপনার 5,000 কোটি রুপির পরবর্তীতে এটা 10,000 কোটি রুপি হয়েছিল 5% ইন্টারেস্টে। প্রিশিপমেন্ট ক্রেডিট স্কিমের একটা ফান্ড ছিল আমাদের, সেটাও আমরা ইউজ করতে পারতাম, সেটাও বন্ধ হয়েছে। তারপরে আপনার ইন্টারেস্ট রেট 15% থেকে 16%। তারপরে আবার আমার যে ইনসেন্টিভ যেগুলি দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে বা অন্যান্য কারণে যে ইনসেন্টিভগুলি ছিল, কোনোটা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনোটা সামান্য একটু আছে। আসলে এই সামান্যটা আর আমরা নিতে ইন্টারেস্টেড না, কারণ এই সামান্য নিতে গিয়ে যেই পরিমাণ হয়রানির শিকার আমাদের হতে হয়, তাতে কেউ ইন্টারেস্ট হারিয়ে ফেলে। কিন্তু আপনি ইউরোপ, আমেরিকার মার্কেটের কথা বলছেন, বা অন্যান্য কান্ট্রিও যদি আমরা নতুন নতুন মার্কেটের কথা বলি, সেখানে বায়ারদের একটা চাহিদা থাকে যে শ্রমিক বান্ধব বা গ্রিন ফ্যাক্টরি, সেখানে কিন্তু বাংলাদেশে এগিয়ে আছে। এগুলি বুলশিট। আমরা তো ফেস করি, আমরা তো প্রতিনিয়ত কাজ করি, দেখি, কথা বলি। এই যে বাংলাদেশে ওয়ার্ল্ডের হাইয়েস্ট সংখ্যক, সারা ওয়ার্ল্ডের গ্রিন ফ্যাক্টরি একসাথে করলেও বাংলাদেশের অর্ধেকের কাছাকাছিও নাই সেই জায়গায়। এবং এই রিসেন্টলি আপনি জানেন হ্যামস গ্রুপের আমাদের বিকিমির সদস্য প্রতিষ্ঠান সারা ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড নাম্বার পেয়ে 108 আউট অফ 110, 108 নাম্বার পেয়ে তারা এক নম্বরে এসছে। তো এই যে আমরা যে এরকম একটা জিনিস আমরা অ্যাচিভ করেছি, এই জন্য কি বায়ার 1 সেন্ট পয়সা আমাদেরকে কেউ কোনোদিন বেশি দিয়েছে? কখনোই না। এইগুলি তাদের মানে মুখের বুলি, অনেক কথাই বলে, কিন্তু যখন মার্কেটিংয়ে যায় তখন তারা বলে যে না, মার্কেটিং টিম আর তাদের ওই সোশ্যাল টিম ভিন্ন। তো সোশ্যাল টিম এসে আপনারা এটা করবে, ওইটা করবে, অনেক কিছু করবে, কিন্তু যখন মার্কেটিং টিম আসবে আমার পয়সা দেওয়ার ক্ষেত্রে, তখন তারা এটা অনেক তাদের আমি বলবো এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড। তো এইটা ওয়ার্ল্ডের সব দেশের ক্ষেত্রে এটা সাধারণত প্রযোজ্য। আইসিইউ থেকে বেরোবে কিভাবে এত সংকটের ভিতর থেকে? কারণ এটা বাংলাদেশের অর্থনীতির একটা বড় প্রশ্ন। সেখান থেকে আপনারা কিভাবে আসলে পরিকল্পনাগুলো সাজাতে চান, সেটা স্বল্প মেয়াদে? হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই যে প্রণোদনা প্যাকেজগুলি সব বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমার স্পিনিং মিল মানে বিটিএম এর যে আমাদের সুতা, এই যে একটা কেসাল আপনারা দেখতেছেন, পত্রপত্রিকা নিউজ প্রায় দেখতেছেন, একটা বিপরীতমুখী অবস্থানে বিটিএমএ ভার্সাস বিকেএমই, বিজেএমই, অল আদার্স। তো এই অবস্থানটার জন্য আসলে দায়ী কে? আমি মনে করি এটার জন্য দায়ী হলো পলিসি। আজকে স্পিনিং মিলের সুতা বিক্রি বন্ধ হয়ে গেছে, বা তাদের সুতা ইন্ডিয়ার সাথে কম্পিটিশনে পারতেছে না, ওই যে একই কারণ, ইন্ডিয়া নানা রকমের ফ্যাসিলিটিস দিয়ে
তাদেরকে কম্পিটিটিভ বা মূল্য কমিয়ে দিয়ে সেল করার সুযোগ করে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। আর আমাদের এখানে সব প্রত্যাহার করে দিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়িয়ে দিয়ে, যেমন ধরেন গ্যাসের দাম ছিল 12 টাকা, সেই গ্যাস যখন আপনি 30 টাকা 32 টাকা পরবর্তীতে 42 টাকা করেন, তখন কি কম্পিটিটিভনেস থাকে? আপনি বিদ্যুতের পার ইউনিট চার্জ কোথায় নিয়ে ঠেকিয়েছেন, ইন্টারেস্ট রেট কোথায়? তারপরে আপনি আজকে মানে এই শ্রম আইন সংশোধনের নামে এইবার যেটা করা হয়েছে, এইটা মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে উৎপাদন খরচ এমনভাবে বাড়িয়েছে যে ওয়ার্ল্ডে কম্পিটিশনে আর টিকে থাকা আমাদের পক্ষে সম্ভব না। পলিসি হতে হবে তো দেশের স্বার্থে। এখন সেখানে আসলে বাংলাদেশের পলিসি মানে সাধারণত যেটা হয় দেশের স্বার্থেই হয়, অধিকাংশ ক্ষেত্রে দেশের স্বার্থে, কিন্তু কখনো কখনো আবার বিদেশের স্বার্থেও পলিসি করে। যারা পলিসি মেক করে সেই জায়গায় যদি কোনো বিদেশের দালাল থাকে, তখন কিন্তু সে বসে বসে ওখানে গুটি চালে এবং সেখানে কিছু ওই বিদেশের স্বার্থ কেমনে সংরক্ষিত হবে, এদেশের ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হবে, সেই ধরনের কিছু পলিসি তৈরি হয়, যেটা এবার হয়েছে। বাংলাদেশে শ্রম মন্ত্রণালয় এইবার যে লেবার লয়ের যে ইয়েগুলি করেছে, সেখানে আমি মনে করি বিদেশের স্বার্থ সংরক্ষণ করেছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এই ইনসেন্টিভ বন্ধ করে দিয়ে যে কাজগুলি করেছে, সেখানেও বিদেশের স্বার্থ সংরক্ষিত হয়েছে। অনেক ক্ষেত্রে আইএমএফের দোহাই দেওয়া হয়। আইএমএফের আপনাকে দেখতে হবে যে আইএমএফের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন বা শীর্ষ পদে যারা রয়েছেন, তারা কোন দেশি লোক, এবং তো আমি যদি তখন বলি যে ওরা ওখানে বসে বসে তো ওই দেশের স্বার্থ সংরক্ষণ করার জন্য প্রেসক্রিপশন পাঠাবে বাংলাদেশ ব্যাংকে, আর বাংলাদেশ ব্যাংক শুধু উপর থেকে আইএমএফ জায়গাটা ছেটে ফেলে দিয়া ওখানে বাংলাদেশ ব্যাংক বসিয়ে দিয়ে এটা সার্কুলার করে দিবে, তাহলে এই দেশের ইন্ডাস্ট্রি ঠিক। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে বর্তমান সময়ে যে পলিসিগুলো হয়েছে সেটা একেবারে শিল্প বান্ধব হয়নি। ইন্ডাস্ট্রিকে আমি ইয়েকে আমাদের যে শ্রম উপদেষ্টা মহোদয় অত্যন্ত ভালো একজন মানুষ, সজ্জন ব্যক্তি, ওনারও দোষ নেই। উনিও এটা হয়তো আমি যখন ওনার সাথে কথা বললাম, আমি বুঝতে পারলাম যে এই ঘটনা ঘটছে, উনি এটা জানেন না এবং ঘটে গেছে, ঘটনা ঘটিয়ে ফেলছে। জানেন না একটা পলিসি কিভাবে, কারণ আমি যখন ওনাকে বললাম যে এই আইনে এই জিনিসগুলি ঢুকলো কি করে, এগুলো হইল কি করে, উনি তখন বললেন যে এরকম তো হওয়ার কথা না। তার মানে ওনার অগোচরেই হয়েছে, কেউ সেখানে ইনফ্লুয়েন্স করেছে, কারো স্বার্থ সংরক্ষিত হয়েছে, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য। আমি ওনাকে বলতে বাধ্য হয়েছি যে পাট শিল্প বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে। আজকে দুর্ভাগ্যজনক হচ্ছে আপনার হাত ধরে আপনার সময়ে এই বাংলাদেশের পোশাক শিল্পের ধ্বংসের শুরুটা করে গেলেন আপনি। বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির একটা বড় অংশ জুড়ে আপনারা পোশাক শিল্প রয়েছেন, তো সেখানে এই শিল্প যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি, মানুষের জীবনমানের কি পরিবর্তন? আপনি এটা খুব সহজ হিসাব। আজকে বাংলাদেশে কোন খাত এই পোশাক শিল্পের উপর নির্ভরশীল না? একটা খাত। আপনি বলেন, আপনি রাস্তাঘাটে যত ট্রান্সপোর্ট দেখবেন, বড় বড় ট্রান্সপোর্ট, লরি, কভার্ড ভ্যান দেখবেন, আপনি ব্যাংক দেখবেন, ইন্স্যুরেন্স দেখবেন, তারপরে আপনি ওই প্রত্যন্ত অঞ্চলে মার্কেট, দোকানপাট দেখবেন, সব কিছু আজকে এই পোশাক শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বাংলাদেশে নানা রকমের অ্যাক্সেসরিজ, নানা রকমের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে আজকে পোশাক শিল্পকে কেন্দ্র করে। আজকে বাংলাদেশের সেই রংপুর, দিনাজপুর থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন এসে আজকে কাজ করতেছে কোথায়? পোশাক শিল্পে। তো যেই মানুষটা মনে করেন গ্রাম অঞ্চলে যার 2000 বা 3000 টাকা উপার্জনের কোনো ক্ষমতা ছিল না বা সুযোগ ছিল না, সেই মেয়েটা বা ছেলেটা আজকে পোশাক শিল্পের কল্যাণে প্রতি মাসে অন্তত 13 থেকে 14-15 হাজার টাকা মিনিমাম সে ইনকাম করে। তো এইটা তো আজকে পোশাক শিল্পের কারণে হয়েছে। তো আজকে যদি আপনি এটাকে টিকিয়ে রাখার জন্য পলিসি না করে আপনি যদি ধ্বংসের জন্য পলিসি করেন, তাহলে তো এটা দুর্ভাগ্যজনক, এবং তাই হয়েছে, তা হচ্ছে। এবং বাংলাদেশ একদিকে সরকারের কোনো ডিপার্টমেন্ট, বিশেষ করে শ্রম মন্ত্রণালয় আবার যেটা করলো, আর পাশাপাশি আপনি বাংলাদেশ ব্যাংকের যে পলিসিগুলি হয়েছে, বাংলাদেশ ব্যাংক আমরা বলবো অবশ্যই উনি এখন যিনি গভর্নর মহোদয় আছেন অত্যন্ত ভালো মানুষ এবং উনি খুব এক্সপার্ট একজন। উনি আইএমএফেও ছিলেন, বিভিন্ন অর্থনীতির ক্ষেত্রে উনি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গায় ওনারা যখন মনে করছেন যে বাংলাদেশকে ওনারা ইউরোপ, জার্মানি বা আমেরিকা বানিয়ে ফেলবেন, তো যেটা কোনো দিন মানে এই মুহূর্তে সম্ভব না। তো এখন আমি বলছি না, এটা ওনারা যখন ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস, ওয়ার্ল্ডের বেস্ট পলিসি দেন, বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে তো ওয়ার্ল্ডের বেস্ট পলিসি
অ্যাপ্লিকেবল না। মানে কান্ট্রি যেমন তেমন তোরই আমাকে সেভাবেই পলিসি policy তৈরি করতে হবে। তো আপনি যদি বলেন একটা বেস্ট পলিসি দিয়ে আইসিইউ রোগীকে বলেন এটা ইমপ্লিমেন্ট করতে, এটা সম্ভব না। আগে আপনাকে রোগীকে সুস্থ করে স্বাভাবিক অবস্থা এনে এরপরে বলতে হবে যে আপনি এবার বেস্ট প্র্যাকটিস করেন। তো আমি তখন আইসিইউর রোগী, আপনি আমাকে বলতেছেন বেস্ট প্র্যাকটিস, আমি তো স্বাভাবিক প্র্যাকটিসই করতে পারছি না এখন। তো পরিস্থিতি ওখানে, এই পরিস্থিতি আমরা নির্বাচনের দ্বার প্রান্তে আছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ঠিক এই সময় এসে আপনার কি মনে হয় যে আসলে নির্বাচিত সরকার হলে আপনাদের এই সমস্যার সমাধানের দিকে যাওয়ার সুযোগ রয়েছে? আমরা আশা করি, কারণ হচ্ছে আমরা যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ফেস করেছি গত 1-1.5 বছর যাবত, সেটা হচ্ছে যে বর্তমান সরকার আমাদের মানে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা যে প্রয়োজন, এইটা যে মনে করছেন না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। এবং এই আলোচনা এটা কি সরাসরি অভিযোগে কিনা সরকারের অফকোর্স কোনো কিছু করার নেই, কারণ ওনারা আমাদের সাথে আলোচনা না করে বা অনেক ক্ষেত্রে আলোচনা করেন শোনেন কিন্তু কাজটা করে, যেমন মানে শ্রম আইনের ক্ষেত্রে যেটা করা হয়েছে, আলোচনা করলেন ত্রিপক্ষীয় মিটিংয়ে একটা সিদ্ধান্ত হলো, ওইটাকে বাইপাস করে ওনারা ওনাদের কার প্ররোচনায় কার স্বার্থে গিয়ে ওনারা অন্যভাবে করলেন। আপনাদের চাওয়া কি ছিল শ্রম আইনে? ওখানে বেশ কিছু জিনিস আছে যেগুলি আমরা অলরেডি সরকারকে আমাদের কনসেন্টগুলি আমরা জানিয়েছি, যে কোথায় কি সমস্যা হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেই জায়গাগুলি আমরা অবহিত করেছি। এরপরে ধরেন আজকে যে এই ব্যাংকিং খাতে আমি যেটা আরও একটু স্পষ্ট করে যদি বলি, যে বিগত 15 বছর আমরা শুনেছি, দেখেছি বা এখনও আমরা বলি যে ব্যাংক খাতে যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা এবং দুর্ভাগ্যজনক ঘটনা, পৃথিবীর ইতিহাস। হ্যাঁ পৃথিবীর ইতিহাসও বটে। তো সেই জায়গা থেকে এখন কি হচ্ছে, এই সরকারকে এই জায়গায় অন্তত আমরা ধন্যবাদ জানাবো যে সরকার ওই লুটপাটটা বন্ধ করেছেন, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করেছেন, এবং ডলারের যে ক্রাইসিসটা ছিল গত সরকারের শেষ সময়গুলিতে, সেইটাকে ওনারা একটা জায়গায় নিয়ে আসতে পারে। এইটা অবশ্যই বর্তমান সরকার বা বাংলাদেশ ব্যাংকের কৃতিত্ব। আচ্ছা, পাশাপাশি যেটা আমি বলতে চাচ্ছি যে লুটপাট হয়েছে গত সময়টা, কিন্তু এখন কি হচ্ছে, এখন হচ্ছে উল্টাটা। তখন কিছু সংখ্যক ব্যবসায়ী নামধারী দুর্বৃত্ত এই ব্যাংক খাতকে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, আর এখন ব্যাংকগুলি ব্যবসায়ীদের টাকা লুটেপুটে খাচ্ছে, লুটেপুটে নিচ্ছে নানা কায়দায়। আপনি যদি দেখেন আজকে ইন্টারেস্ট রেট কত, 15 থেকে 16, 16.5। আপনি দেখেন আমি আমার লাইফে প্রথম দেখলাম যে আমরা যে এক্সপোর্ট করে ব্যাংকে যখন ডকুমেন্টস দেই, সেই ডকুমেন্ট পারচেস করে আমাদেরকে টাকা দেন ওনারা, আমরা নিয়ে শ্রমিকের বেতন দিয়ে আদার্স এক্সপেন্ডিচার মিট আপ করি। এইটা বিগত 40 বছরে কোনো দিন দেখি নেই ওই টাকার উপর ইন্টারেস্ট বসাই দিতে। এখন কি করে ওরা, এই আমার এক্সপোর্টের ডকুমেন্টস, সে মনে করেন আমি এই মাসে $20 লাখ ডকুমেন্টস দিলাম, আমার ব্যাংকে যে লাইব্রেরিজ এই এলসিগুলির বিপরীতে আছে, যে সে মনে করেন 70% লাইব্রেরিজ আছে, তাহলে 70%-এর সাথে আরও 5% অ্যাড করে ওই রেখে বাকি 25% আমাদেরকে টাকা দেন, যেটা অতীত দিয়েছেন। এখন এই টাকা দিয়ে ওটার উপর 15 থেকে 16% ইন্টারেস্ট বসিয়ে দেওয়া হচ্ছে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত, নানা কায়দায় ব্যাংকগুলি নানা চার্জ নিচ্ছে, নানা রকমের ইন্টারেস্ট নিচ্ছে, মানে দেখা যাচ্ছে যে এখন ব্যাংক নানাভাবে টাকা পয়সা লুটেপুটে নিচ্ছে, ইন্ডাস্ট্রি ব্যবসায়ীরা এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সে মনে করেন আমার একটা ব্যাক টু ব্যাক এলসি করতে দিলাম, 20 দিন 25 নানা কারণে নানা অজুহাতে 20-25 দিন 30 দিন ব্যাংক সময় নষ্ট করে ফেললো। তো আমার লিড টাইমই থাকে 60 দিন 50 দিন, সেখানে ব্যাংক যদি আমার 20-25-30 দিন খেয়ে ফেলে, পরবর্তীতে আমি এই টাইমলি আর শিপমেন্টটা করতে পারছি না। যখন আমি টাইমলি শিপমেন্ট করতে পারছি না, তখনই বায়ারের সাথে আমার লাগছে ভেজাল, খটোখটি শুরু হয়। তখন গিয়ে তাদের সাথে বার্গেনিং করে মাল এবার এয়ারে পাঠাইলে আমার যা টোটাল ভ্যালু তার 50-60% নাই, অথবা তাকে ডিসকাউন্ট দাও 20%, 25%, 30%। এই যে ক্ষতিগুলি হচ্ছে ব্যাংকিংয়ের কারণে, ব্যাংক কেন করতেছে? ব্যাংক করতেছে আবার বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু পলিসি আছে, সেই পলিসির মধ্যে মানে পলিসিতে যেমন ধরেন আমার একটা যদি ওভার ডিউ থাকে, একটা বায়ার একটা এক্সপোর্ট গুডস গিয়েছে, পেমেন্টটা আসার কথা মনে করেন 30 দিনের মাথায় পেমেন্ট আসার কথা, কোনো কারণে আসে নাই, এই ওভার ডিউ হলে কালকা থেকে আমার সব বন্ধ করে দিচ্ছে। আপনারা ব্যাক টু ব্যাক এলসির কথা বারবারই বলছেন যে কেন এখানে আসলে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিতে পারছে না। এই যে পলিসিগুলি হচ্ছে, এই পলিসিগুলি কার সাথে আলোচনা করে বাংলাদেশ ব্যাংকগুলি বা ব্যাংকগুলি নিচ্ছে, এটা আমাদের জানা নেই।